ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ নিয়ে কাজ করব এবং আমার মনে হয় এই এক্সারসাইজটি যারা ভালো করে বুঝবে তাদের বিন্যাসের অন্যান্য অঙ্ক করতে খুব একটা অসুবিধায় পড়তে হবে না। এই জন্য আমরা একটু প্রথম থেকে মন দিয়ে বোঝার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে এখানে টোটাল অঙ্কটাকে আমি 3টা পার্টে ভাগ করে করছি, প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা করে এখানে করা আছে। আমরা মূল অঙ্কে চলে যাই। এখানে বলছে যে ম্যাথমেটিক্স শব্দটিকে কত প্রকারে সাজানো যায়। এটা আমরা এর আগেও অনেকবার আলোচনা করেছিলাম জুন ক্লাসে। তারপর আমি এখানে আরেকটু ব্যাখ্যা করি। ম্যাথমেটিক্স শব্দটিকে কত প্রকার সাজানো যায় এটা বললে বুঝতে হবে যে আমার এখানে যতগুলো বর্ণ আছে প্রত্যেকটা বর্ণই আমাকে নিতে বলা হচ্ছে। এটা হচ্ছে প্রথম কথা। আমরা কিভাবে লিখবো? শব্দটিতে মোট 11টা বর্ণ আছে। আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা বর্ণ আছে, যার মধ্যে 2টা এম, এই যে 2টা এম, 2টা টি, এই যে 2টো টি, তারপরে 2টো এ, এই যে 2টো এ, এরকম করে আমরা দেখব যে এর মধ্যে কতগুলো বর্ণ কমন আছে সেগুলো আলাদা করে লিখলাম এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। তাহলে মোট কত উপায়ে সাজানো যাবে? আমাদের নিয়ম হচ্ছে যতগুলো বর্ণ আছে সেটা ফ্যাক্টরিয়াল 11, আর নিচে যে যতগুলো মিলে মিলে যাচ্ছে যেমন এই 2 এই 2 এই 2, এই জন্য ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2 উপায়ে বিন্যাস করা যাবে বা সাজানো যাবে। আমরা অনেক আগেই বলছিলাম যে বিন্যাস করা সাজানো একই কথা। এটা আমরা অনেকেই জানি, এর আগে এই বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করেছিলাম। নিচে আমি মাত্র 3টে দেখাইছি, এখানে তো অসংখ্য জিনিস দেখানো সম্ভব না। অর্থাৎ আমাকে যখন বলা হচ্ছে যে তুমি 11টা বর্ণ নিয়ে সাজাও, তখন কিন্তু আমি এভাবে সাজাতে পারি, এই একটা, এই একটা, এই একটা, এরকম অসংখ্যভাবেই সাজানো যায়। আমি 3টে এক্সাম্পল হিসেবে এখানে দেখাইলাম। অর্থাৎ এখানে আমি কোন বর্ণটা কোথায় রাখবো না রাখবো এই বিষয়ে কোনো শর্ত আরোপ করে নাই। আমি আমার ইচ্ছা মতো ম্যাথমেটিক্স শব্দটাকে এভাবে বিন্যাস করতে পারি। আমরা মূল অঙ্ক করার সময় কিন্তু এগুলো অ্যাভয়েড করে যাবো, এটা বোঝার জন্য আমরা এখানে লিখছি। দ্বিতীয় পার্ট বলছে কি যে কতগুলোতে 2টি এম শেষে থাকবে। এখন শর্ত প্রয়োগ করে দিয়েছে, যখন কোনো কিছুর উপর শর্ত আরোপ করবে যে 2টা এম শেষে থাকবে বা 2টা এম প্রথমে থাকবে বা 2টা এম মাঝখানে থাকবে, তখন আমরা জানি যে আমাদের মূল আলোচনা থেকে ওই 2টা মনে মনে আমরা বাদ দিয়ে দেবো। মনে মনে বাদ দিলে 11টা থেকে 2টা এম যদি বাদ দিয়ে দিই তাহলে কয়টা থাকে? 9টা থাকে। আমার মোট বর্ণ ছিল 11টা, সেখান থেকে 2টা বাদ দিয়ে দিলাম, তাহলে 9টা থেকে সেই ফ্যাক্টরিয়াল 9 উপরে লিখলাম। আর নিচের ফ্যাক্টরিয়াল 2 আর ফ্যাক্টরিয়াল 2 কিসের জন্য? এই ফ্যাক্টরিয়াল 2 হচ্ছে a এর জন্য, এই ফ্যাক্টরিয়াল 2 হচ্ছে t এর জন্য। m এর জন্য নিচে যে ফ্যাক্টরিয়াল 2 আমার ছিল, এই যে তিনটার মধ্যে যে একটা m এর জন্য ফ্যাক্টরিয়াল 2 ছিল, ওইটাকে কিন্তু আমি এখানে বাদ দিয়ে দিয়েছি। আমি আবার অনুরূপভাবে নিচে দুটো एग्जांपल দেখাইছি, আসলে এখানে কি বলা হচ্ছে। আমরা এই যে শেষে দুটো m ফিক্সড রেখে দিয়েছি, এই যে শেষে দুটো m ফিক্সড রেখে দিয়েছি, বাদ বাকিগুলো আমি আমার মতো ইচ্ছা মতো এখানে সাজালাম। এই যে a t প্রথমে রাখছি, কখন আমি a c প্রথমে রাখছি। এটা আসলে দুটো एग्जांपल, এরকম অসংখ্যভাবে করা যায়, বোর্ডে তো অসংখ্যভাবে দেখানো সম্ভব না। তার মানে যখন আমাকে দুটো বর্ণ বলবে যে শেষে থাকবে, মাঝখানে প্রথমে থাকবে, তখন এই দুটো বর্ণ বাদ দিয়ে বাকিগুলো নিয়ে আমাকে আলোচনা করতে হবে। এই বাকিগুলো 1 2 3 4 5 6 7 8 9টা, এই 9টার মধ্যে দুটো a আর দুটো t, এই যে ফ্যাক্টরিয়াল 9 ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2, এত উপরে সাজানো যাবে। এখন পরবর্তী কাজটা হচ্ছে আমাকে যখন কতগুলো স্বরবর্ণ একত্রে থাকবে বলবে, আমরা থার্ড পার্টে চলে যাব। এইটুকু আলোচনা আমাদের এর আগে করা হয়েছে। আমরা নতুন আলোচনা যেটা দেখবো সেটা হচ্ছে কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট এবং নতুন একটা বিষয়। সেটা হচ্ছে যে স্বরবর্ণগুলো একসাথে রেখে আমাকে বিন্যাস করতে বলা হচ্ছে। আমি এখানে ম্যাথমেটিক্স শব্দটাকে যদি চিন্তা করি, সব ম্যাথমেটিক্স শব্দের মধ্যে স্বরবর্ণ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা, বাকিগুলো আলাদা, স্বরবর্ণ নয় বা ব্যঞ্জন বর্ণ। তখন এই যে স্বরবর্ণ চারটাকে আমাকে একসাথে রাখতে বলা হচ্ছে, তার মানে আমি কি খেয়াল করি, এই যে বিন্যাসটা করলাম, এখানে প্রথমে এম পি এইচ এম পি সি এস আমার ইচ্ছা মতো লিখলাম, কিন্তু আমি কিন্তু এ ই এ আই এই চারটাকে কিন্তু আমাকে একসাথে রাখতে হবে। আবার পরেরটা আমি একটু চিন্তা করি, তখন আমি চিন্তা করলাম এ ই এ আই এটাকে আমি শেষ না রেখে মাঝখানে রাখবো, এখানে মাঝখানে রেখেও বিন্যাস করা যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যখন 4টা স্বরবর্ণ একত্রে রাখতে বলা হচ্ছে, বা কখনো অন্য কিছু বলতে পারে, কোনো কিছুকে একত্রে রাখতে বলে তখন আমি কি করব? যখন একত্রে রাখতে বলবে তখন আমি একটা জিনিস খেয়াল করি যে এইটা কিন্তু সবসময় একসাথে থাকবে। এই যে বক্স করে দিচ্ছি, কখনো মাঝখানে আসবে, কখনো শেষে যাবে, কখনো প্রথমে চলে যাবে। তার মানে এইটা একটা বর্ণ হয়ে যাবে। অর্থাৎ এ ই এ আই এই 4টা স্বরবর্ণ মোট একটা বর্ণ চিন্তা করতে হবে, কারণ যেহেতু ওরা একসাথে থাকবে, প্রথমে যাক শেষে যাক মাঝখানে যাক, আমাকে একটা স্বরবর্ণ চিন্তা করতে হবে। তখন আমি কতটাকে লিখছি যে স্বরবর্ণগুলো একত্রে রেখে বিন্যাস। এখানে স্বরবর্ণগুলো আমি মাঝখানে দেখাই দিচ্ছি কোন 4টা স্বরবর্ণ আছে। সমান সমান ফ্যাক্টরিয়াল 8 বাই ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2। এখানে আমার প্রশ্ন হচ্ছে আমি কি করে ফ্যাক্টরিয়াল 8 চিন্তা করলাম? আমরা যখন স্বরবর্ণগুলো একত্রে রাখবো একটু খেয়াল করি, এটাকে একটা বর্ণ মনে রাখবো, তাহলে একটা
এই 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই যে টোটাল 8টা বর্ণ, এই জন্য ফ্যাক্টরিয়াল 8। এবার স্বরবর্ণ বাদে আমার কমন আছে কি কি, 2টা m আছে আর 2টা t আছে, এই জন্য যে 2টা m এর জন্য আর 2টা t এর জন্য। অর্থাৎ যখন কোনো কিছু একত্রে রাখতে বলবে তখন সেটাকে আমার একটা বর্ণ মনে রাখতে হবে। কিন্তু কথা আছে যে আমাকে যে 4টা স্বরবর্ণ একত্রে রাখতে বলতেছে সেটাকে আমি একটা বর্ণ মনে করে এতভাবে বিন্যাস করলাম বা সাজালাম, কিন্তু ওর মধ্যে আরেকটা প্রবলেম থেকে যাচ্ছে। সেই প্রবলেমটা কি, যে 4টা স্বরবর্ণকে আমার একসাথে রাখতে বলা হচ্ছে এ ই এ আই, ওই স্বরবর্ণ 4টা এই একটু নিচে খেয়াল করে বোঝা যাবে, এই লাইনটা বাদ দিয়ে আমরা নিচে চিন্তা করি, এই যে এ ই এ আই ওরা কিন্তু আবার নিজেদের মধ্যেও চেঞ্জ হচ্ছে, কখনো এ এ ই আই হচ্ছে, কখনো ই এ এ আই হচ্ছে। অর্থাৎ যে 4টা স্বরবর্ণ আমি একত্রে রাখবো একসাথেই রাখলাম, কিন্তু ওরা কিন্তু নিজেদের মধ্যেও আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই নিজেদের মধ্যে কত করে চেঞ্জ হচ্ছে সেটাকে আমার ক্যালকুলেশন করতে হবে। সেটা ক্যালকুলেশন উপায় কি, আমি এই উপরে লিখছি। কিন্তু স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 2 বাই বিন্যাস হতে পারে। এর ব্যাখ্যা হচ্ছে এই যে 4টা স্বরবর্ণ তাহলে ওরা নিজেদের মধ্যে কি 1 2 3 4 এই যে ফ্যাক্টরিয়াল 4 বাই বিন্যাস হবে, এর মধ্যে আবার দুটো এ আছে মিলে যাচ্ছে, এই জন্য ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করছি। অর্থাৎ যখন কোনো কিছু একত্রে রাখতে বলবে আমরা একটা মনে করব, কিন্তু ওর মধ্যে যদি আবার কমন থাকে ও নিজেদের মধ্যে কিভাবে চেঞ্জ হতে পারে সেইটা কিন্তু আমার হিসেবের মধ্যে নিয়ে আসতে হবে। অর্থাৎ এখন ব্যাপারটা হচ্ছে যে আমি স্বরবর্ণগুলো একত্রে রেখে বিন্যাস করতে গেলে আমাকে প্রথমে স্বরবর্ণ একটা ধরে কিছু বিন্যাস করতে হবে, তারপর আর নিজেরা কি পরিমাণ বিন্যাস করতে পারে সেটা হিসাব করতে হবে এবং সেই দুটোকে গুণ করতে হবে। এখন কথা হচ্ছে কেন গুণ করতে হবে, এরও একটা বিশাল ব্যাখ্যা আছে। আমি সেই ব্যাখ্যাটা পরবর্তী ক্লাসে বা পরবর্তী সময় দেবো, যেহেতু এখানে সেই ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। আমি শুধু এতটুকু মনে রাখবো যে কোনো একটা কাজ যদি আমরা দুইটা আলাদা আলাদা উপায়ে করি, এই একটা অংশ এবং এই আরেকটা অংশ, তখন সেই অংশ দুটোকে মাঝখানে গুণ করতে হয়। আপাতত এইভাবে রেখে আমরা করে বোঝার চেষ্টা করি, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পরে করব। তার মানে সুতরাং স্বরবর্ণগুলো একত্রে রেখে শব্দটিকে সাজানো যাবে, এই যে প্রথমে এইটা এবং এই পরে যেটা বের করলাম দুটোকে মাঝখানে গুণ করতে হয়। গুণ করে আমি টোটাল যত উপায় সাজানো যাবে তত উপায় নির্ণয় করতে পারি। আর এইখানে আমার একটা ব্যাপার হচ্ছে এই যে মাঝখানে বোঝার জন্য আমরা যে লেখাগুলো লিখছি এইগুলো আমরা অঙ্ক করার সময় আমাদের লেখার দরকার নেই। আর ক্যালকুলেটর থেকে এগুলো মান বের করতে পারলে ভালো, যদি কোনো কারণে মান বের করতে না পারি তাতে অসুবিধা নেই। আমরা একটু নিজেরা বাসায় একটু চেষ্টা করি, আমি তো অঙ্কটা দেখাই দিলাম, কিছু আলোচনাও করে দিলাম, নিজেরা একটু বাসায় ভাবি যে অঙ্কগুলো কেন এমন হচ্ছে। তারপরে পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।